বাংলা ভাষার শব্দগঠন নিয়ে আমাদের আজকের আলোচনা। মানে বিষয়টা সত্যি অসাধারণ। কিভাবে দুটো সাধারণ পদ মিলে সম্পূর্ণ নতুন একটা গভীর অর্থবহ শব্দ তৈরি করে। এর পেছনে যে একটা ব্যাকরণিক সৌন্দর্য আছে তা মুগ্ধ করার মতো। আমরা আজ কর্মধারয় সমাসের গঠন আর এর ভেতরের শৈল্পিক জগৎ নিয়েই কথা বলবো। ঠিক তাই। আর এই কর্মধারয় সমাসের মূল ভিত্তিটা হল বিশেষণ আর বিশেষ্য পদের একটা সংযোগ। আচ্ছা। যেখানে পরপদের মানে দ্বিতীয় পদের অর্থটাই প্রধান হয়ে ওঠে। ভাবুন তো, কাঁচকলা শব্দটি কাঁচকলা, এর ব্যাসবাক্য হল কাঁচা যে কলা। এখানে কিন্তু কলা পদটাই মূল। কাঁচা শব্দটা শুধু তার একটা অবস্থা বা গুণ প্রকাশ করছে। ঠিক। এই সমাসটা ভাষার বাহুল্য কমিয়ে কিভাবে বক্তব্যকে আরও সংহত আর অর্থপূর্ণ করে তোলে, সেটাই এর প্রধান বৈশিষ্ট্য। চলুন তাহলে এর গঠন প্রক্রিয়াটা একটু ভেঙে দেখা যাক। এটা তো শুধু বিশেষণ আর বিশেষ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? না না, একদমই না। এর গঠনে দারুণ একটা নমনীয়তা দেখা যায়। প্রধানত 4টে ধরনে এটা গঠিত হতে পারে। 4 রকমভাবে? হ্যাঁ, যেমন ধরুন, বিশেষ্য আর বিশেষণ মিলে আলু সিদ্ধ। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। ঠিক। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল ব্যাসবাক্যে কিন্তু বিশেষণ পদটি মানে সিদ্ধ শব্দটি আগে চলে আসছে, কিন্তু সমস্ত পদে সেটা পরে যাচ্ছে। আচ্ছা, পদের ক্রমটা বদলে যাচ্ছে। হ্যাঁ, আর সবচেয়ে পরিচিত রূপটা হল বিশেষণ আগে বিশেষ্য পরে। এটা তো খুব কমন। যেমন মহাত্মা, মহৎ যে আত্মা, এটা তো আমরা সবাই জানি। আর যদি দুটোই বিশেষ্য হয় তখনও কি কর্মধারায় হয়? হ্যাঁ, হয়তো। যখন দুটি বিশেষ্য পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, যেমন গুরুদেব। যিনি গুরু তিনিই দেব। একদম। এখানে দুজনকে এক করে দেখা হচ্ছে। আবার দুটো বিশেষণও মিলে হতে পারে। দুটো বিশেষণ? হ্যাঁ, যখন একই ব্যক্তি বা বস্তুর দুটো গুণ বোঝানো হয়, যেমন চালাক চতুর। যে চালাক সেই চতুর। ঠিক। এই 4টে কাঠামোই কর্মধারায় সমাসকে এত বৈচিত্র্যময় করে তুলেছে। এই কাঠামোগুলোর মধ্যেই তো ভাষার আসল জাদুটা শুরু হয়, যখন একটা আস্ত বাক্যাংশ একটা শব্দে পরিণত হয়। ঠিক। এটাই হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী? হ্যাঁ, এখানে ব্যাসবাক্যের মাঝের পদটি লোপ পায়, মানে হারিয়ে যায়। সবচেয়ে পরিচিত উদাহরণ হল সিংহাসন। সিংহাসন? সিংহ চিহ্নিত আসন? ঠিক। দেখুন, চিহ্নিত পদটি কিভাবে বিলুপ্ত হয়ে একটা শক্তিশালী শব্দ তৈরি করল। আরও কিছু উদাহরণ দিলে বোধহয় বিষয়টা আরও পরিষ্কার হবে, তাই না? নিশ্চয়ই। যেমন মৌমাছি। মৌ সঞ্চয়কারী মাছি। হ্যাঁ। বা রান্নাঘর। রান্না করার ঘর। অথবা ধরুন জীবন বীমা। জীবন নাশের আশঙ্কায় যে বীমা। বাপরে, ব্যাসবাক্যটা তো বেশ বড়। ঠিক। প্রতিটি ক্ষেত্রেই একটা ব্যাখ্যামূলক অংশকে বাদ দিয়ে ভাষাকে সংক্ষিপ্ত আর গতিময় করা হচ্ছে। বেশ, এবার আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক, যেখানে ব্যাকরণ আর অলঙ্কার মানে গ্রামার আর পোয়েট্রি মিলেমিশে একাকার হয়ে যায়। উপমা বা তুলনার বিষয়টি এখানে কিভাবে কাজ করে? উপমামূলক কর্মধারয়ে দুটি পদের মধ্যে সাদৃশ্য, তুলনা বা অভেদ কল্পনা করা হয়। এটা বুঝতে হলে 3টে পরিভাষা জানা খুব জরুরি। আচ্ছা, কি কি? প্রথমটা হলো উপমান, মানে যার সঙ্গে তুলনা করা হয়। এটা একটা আদর্শ, একটা স্ট্যান্ডার্ড, যেমন তুষার। যার সাথে তুলনা করছি। ঠিক। দ্বিতীয়টা হলো উপমেয়, মানে যাকে তুলনা করা হয়। এটা হলো মূল বিষয়, যেমন কোনো কিছুর শুভ্রতা। আচ্ছা। আর 3 নম্বর হলো সাধারণ ধর্ম, মানে দুটি পদের মধ্যেকার যে কমন গুণটা, যেমন শুভ্র বা সাদা। কমন প্রপার্টি। এই উপাদানগুলোর উপস্থিতি বা অনুপস্থিতির ওপর ভিত্তি করেই উপমানমূলক কর্মধারায়কে 3টে ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে প্রথম ভাগটা কি? প্রথমটা হলো উপমান কর্মধারয়। উপমান? হ্যাঁ হ্যাঁ, এখানে উপমান আর সাধারণ ধর্ম দুটোই উল্লেখ থাকে, কিন্তু উপমেয় অনুপস্থিত থাকে। উপমেয়টা থাকে না? না। যেমন তুষার শুভ্র। ব্যাসবাক্য হল তুষারের ন্যায় শুভ্র। এখানে উপমান তুষার এবং সাধারণ ধর্ম শুভ্র উপস্থিত। কিন্তু কি শুভ্র মানে উপমেয় সেটা উজ্জ্বল। একদম। আর এই তুলনাটি বাস্তব বা সত্য হয়। কাজলের মতোই তো কালো হয়, তাই না? তাই কাজল কালো। ও আচ্ছা, মানে এখানে তুলনাটা গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। ঠিক। আর যখন সাধারণ গুণটি বলা হয় না, কেবল তুলনা করা হয়, তখন সেটিই হলো উপমিত কর্মধারয়।
উপমিত। এখানে উপমেয় ও উপমান দুটোই থাকে, কিন্তু তাদের সাধারণ গুণটি উজ্জ্ব থাকে। যেমন পুরুষ সিংহ। পুরুষ সিংহের ন্যায়। হ্যাঁ, এখানে পুরুষ উপমেয় আর সিংহ উপমান দুটোই আছে, কিন্তু তাদের ভেতরের সাধারণ গুণ শৌর্য বা শক্তি। সেটি বলা নেই। আর এই তুলনাটা কিন্তু বাস্তব নয়, এটা কাল্পনিক। ঠিক, পুরুষ তো আর আক্ষরিক অর্থে সিংহ হতে পারে না। একেবারেই না। আরও উদাহরণ হল মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায়। অথবা চরণ কমল, চরণ কমলের ন্যায়। এখানে সৌন্দর্য বা কোমলতার মতো গুণগুলো কবি সরাসরি বলছেন না, পাঠককে বুঝে নিতে হচ্ছে। তাহলে রূপক কর্মধারয় কিভাবে আলাদা? এখানে তো শুধু তুলনা নয়, বরং একাত্ম করে দেওয়া হয়। একদম ঠিক। রূপক কর্মধারয়ে উপমেয় আর উপমানের মধ্যে কোনো পার্থক্যই রাখা হয় না, অভেদ কল্পনা করা হয়। অভেদ। হ্যাঁ, সাধারণত একটি অদৃশ্য বা ভাববাচক পদের ওপর একটি দৃশ্যমান বা বস্তুবাচক পদের আরোপ করা হয়। যেমন মন মাঝি। মন মাঝি। এর ব্যাসবাক্য মন রূপ মাঝি। এখানে মনকে মাঝির মতো বলা হচ্ছে না, মনকেই মাঝি হিসেবে কল্পনা করা হচ্ছে। ও আচ্ছা। মন অদৃশ্য এবং মাঝি দৃশ্যমান, দুটিকে এক করে দেখা হচ্ছে। ঠিক যেমন বিষাদ আর সিন্ধু দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু বিষাদ সিন্ধু মানে বিষাদ রূপ সিন্ধু বললে মনে হয় যেন দুঃখের কোনো কুল কিনারা নেই। এটাই রূপকের শক্তি। আরও কিছু উদাহরণ হল ক্রোধানল ক্রোধ রূপ অনল বা প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, অথবা জ্ঞান বৃক্ষ। জ্ঞান রূপ বৃক্ষ। উপমান, উপমিত আর রূপকের এই যে সূক্ষ্ম পার্থক্য, এটাই বাংলা ভাষার আলংকারিক গভীরতা তৈরি করে। তাহলে পুরো বিষয়টি যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে কর্মধারয় সমাস শুধু শব্দ সংক্ষেপ করার একটা প্রক্রিয়া নয়। না, মোটেই না। এটা সাধারণ গুণবাচক সম্পর্ক থেকে শুরু করে ভাষার গভীরতম আলংকারিক প্রকাশ, মানে রূপক তৈরি করার একটা শক্তিশালী মাধ্যম। নিঃসন্দেহে সাধারণ কর্মধারয় যেখানে পরিচিতি তৈরি করে, মধ্যপদলোপী ভাষাকে গতি দেয়, আর উপমামূলক কর্মধারয় ভাষায় চিত্রকল্প এবং দর্শনের জন্ম দেয়। এটি বাংলা শব্দভাণ্ডারের এক অপরিহার্য কারিগর বলাই যায়। আচ্ছা, এই আলোচনাটা করতে করতে আমার মাথায় একটা ভাবনা আসছে। বলুন। আমরা যখন আজকের দিনে নতুন শব্দ তৈরি করি, যেমন ধরুন সাইবার অপরাধ বা ডিজিটাল দুনিয়া, তখন কি আমরা অজান্তেই কর্মধারায় সমাসের এই মূলনীতিগুলোই ব্যবহার করছি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটা নতুন ধারণা, যেমন সাইবার, সেটা দিয়ে অন্য একটা পরিচিত শব্দ অপরাধকে বিশেষিত করা হচ্ছে। এটা কি সেই হাজার বছরের পুরনো ব্যাকরণিক কাঠামোরই একটা আধুনিক প্রকাশ? বিষয়টা কিন্তু ভাবনার দাবি রাখে, তাই না?